আমি অনিলেশ গোস্বামী। আজকে আমাদের স্টুডিওতে সাক্ষাৎকার দিতে এসেছেন খড়গপুর থেকে মিঠু মণ্ডল আমার সামনে বসে আছেন। তার কারণ আমরা যে প্রতি মাসে সেরা সেরা গল্পকার একজনকে নির্বাচন করি, মিঠু মণ্ডল তাদেরই একজন। গত মার্চ মাসে আমাদের যে বিষয়টা ছিল তার উপরে তার লেখা পোড়া গন্ধ, এই গল্পটি আমরা সেরা হিসেবে নির্বাচিত করেছি। আমরা মিঠু মণ্ডলকে অভিনন্দন জানাই এবং আমরা খুব খুশি যে আপনি আজ আমাদের স্টুডিওতে এসেছেন অত দূর থেকে, এবং আপনার সাথে আলাপ করে আমরা খুব খুশি হব। আমরা চাই যে আমরা নিজেরা সমৃদ্ধ হব, আপনাদের মতন মানুষরা আমাদের সঙ্গে যত বেশি থাকবেন লেখালেখির মধ্যে দিয়ে। তো কয়েকটা কথা এমনি এসে যায়, সেটা হচ্ছে প্রথম খবরটা পাওয়ার পরে আপনার প্রথম প্রতিক্রিয়া কী হয়েছিল? নমস্কার, আমি মিঠু মণ্ডল, খড়গপুর প্রেমবাজারে আমার নিবাস। বেতারবাণী, শ্রীরামপুর বেতারবাণীতে অনেকদিন ধরেই গল্প লেখার সাথে যুক্ত রয়েছি আমি। এবার যখন আমাকে জানানো হলো যে আমার লেখা গল্প সেরা হিসেবে নির্বাচিত হয়েছে নির্বাচক মণ্ডলীর বিচারে, যথেষ্টই খুশি এবং অনেকখানি আনন্দ হয়েছিল। আমার স্পষ্ট মনে আছেন, আমি দুবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি ঠিক বলছেন তো, আপনি ভুল বলছেন না তো। মানে আমার এতটাই আমি নিজের মধ্যে তখন হারিয়ে গিয়েছিলাম যে এত ভালো লাগা একখানা আমাকে ঘিরে ধরেছিল। আমি খুব খুশি, স্বীকৃতি পেতে ভালো লাগে। এটা আমার শ্রীরামপুর বেতারবাণীর কাছে আমার কৃতজ্ঞতা রাখছি যে নির্বাচক মণ্ডলী আমার লেখাটিকে সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আচ্ছা, লেখালেখি কতদিন ধরে চলছে? লেখালেখি অনেক দিন ধরে চলে। আমার যখন ছেলে মেয়েরা ছোট ছিল তখন তারা পড়াশুনো করতো, আর সন্ধ্যের পরে আমি নিচে বসে কিছু লেখালেখি করতাম। মূলত আমার মেয়ে আমাকে বলতো যে তুমি কিছু নিজের মধ্যে আমার লেখালেখির মধ্যে থাকো, কারণ প্রচুর পড়াশুনো বা বইপত্র পড়া আমার খুব একটা অভ্যেস। তখন ভাবতাম যে এত ভালো ভালো লেখা পড়ছি, আমি কি কখনো এরকম লিখতে পারবো? তো আমার মেয়ে আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আর আমার মা দেখতাম যখন ছোট ছিলাম তখন আমার মা মুখে মুখে ছড়া কাটতেন, বারবার ধরে ওই একই কথা বলতেন, ছড়ার মতন করে। গ্রাম্য মহিলা, উনি পড়তেন, পড়াশোনা সেভাবে জানতেন না, কিন্তু মুখে মুখে যখন বলতেন থেমে গিয়ে আমাকে বলতেন এবার তুই বল, আমি এখানে থামলাম, তুই বল। এইভাবে আমার চলে আসা, শেখা, মায়ের কাছ থেকে প্রথম শেখা। আর দ্বিতীয় জন্ম লাভ করেছি আমি আমার মেয়ের কাছে, যে আমাকে লেখার জগতে এনে দিয়েছে। আমার ইচ্ছে থাকা কুড়িটাকে প্রস্ফুটিত করেছে আমার যে আমার সন্তান কল্যাণী। তার মানে আপনার বাড়ির যে বাতাবরণ, তার মধ্যে থেকে উৎসাহ পেয়েছেন প্রথম থেকেই? অবশ্যই। এবং সেই কারণেই আপনার লেখালেখির দিকে, পড়াশোনার দিকে ঝোঁক বেড়ে গেছে। এটা তো ঠিকই, একদম সেটা না হলে হয় না, তাই না? যদি না মানুষ তার পারিপার্শ্বিকের কাছ থেকে মানে অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা পায়, তাহলে সে এগোতে পারে না বেশি দূর। আপনি যে সেই সমস্তগুলোকে সদ্ব্যবহার করছেন, পড়াশুনো করছেন, লিখছেন, আপনার লেখা আমরা অনেক দিন ধরেই পাচ্ছি। বেতারবাণী পাচ্ছে, আপনি অন্যান্য মাধ্যমেও লেখেন আমি জানি, শুনতে পাই আমরা। এবারে আমরা যেসব গল্পগুলো নিয়ে সেরা বিচারের জন্য নাড়াচাড়া করেছি, সত্যি বলতে কি বেশ কয়েকটি গল্প কিন্তু ভীষণ ভালো হয়েছিল। উৎকর্ষের দিক থেকে বিচার করলে আমি দেখেছি বেশ কয়েকটি গল্প আমি এখানে আছি, আমাদের সামনে তিস্তা বেজ আছেন, আরেকজন আজকে আসতে পারেননি। আমরা তিনজনে মানে ভীষণ একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম যে কোনটা শ্রেষ্ঠ হতে পারে এর মধ্যে। এটা আমাদের একটা কঠিন দায়িত্ব। তখন তিনজনেই কিন্তু আমরা এখানে বসেই পাঠ করার পরে ওগুলো নিয়ে বসে ওই ব্যাপারটা আমরা একমত হয়েছিলাম যে না, এই গল্পটাই এবারে কিন্তু সেরা। কারণ গল্পটা আমাদের ছুঁয়ে গেল, হৃদয় স্পর্শ করল। এখানে আপনার কৃতিত্ব আছে, আপনি নিশ্চয়ই লিখে যাবেন, আরও অনেক লিখে যাবেন। আমরা আশা করব বেতারবাণীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দীর্ঘদিন
থাকতে থাকতে আরও দৃঢ় হয়ে যাবে। এবং আপনার সঙ্গে আমাদের সম্পর্কের সূত্রপাত তো বহুদিন আগেই হয়েছিল। আপনি বোধহয় যতদূর মনে আছে আমাদের বাৎসরিক উৎসবে একবার এসেও, হ্যাঁ, তখনও আমার লেখা গল্প এক ঝড়ের রাতে, সেটাও নির্বাচক মণ্ডলীতে সেরা সেরা হয়েছিল। আমার মনে আছে রবীন্দ্র ভবনে আপনি এসেছিলাম, হ্যাঁ, পুরস্কৃত হয়েছিল। তো আমরাও এখানে যারা আসেন আমরা চেষ্টা করি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে একদম নির্দ্বিধায় কোনোরকমভাবে মানে পক্ষপাতিত্ব কোনো দিকে না গিয়ে কিভাবে যাকে অবজেক্টিভলি বিচার করা বলে করে একটা গল্পকে আমরা সেরা বলতে পারি। তো এমন কিছু কিছু গল্প এসে যায় কখনো কখনো যেগুলো নিয়ে আর কোনো তর্ক হয় না, যেগুলো এক কথা সবাই বলে যে না এটি সেরা। তা আপনার গল্পটা এবারে কিন্তু তাই হয়েছে, যে কারণে আচ্ছা আপনি আপনার সঙ্গে কিছু ছোটখাটো লেখা আছে? হ্যাঁ, এনেছি, একটু পড়ুন। আমি পড়বো, কিন্তু তার আগে আমাকে অনুমতি দিন আমি কয়েকজনের উদ্দেশ্যে একটু কৃতজ্ঞতা জানাতে চাই। আমি খড়গপুরে থাকি। আমাদের খড়গপুরে একটা সাহিত্য সংস্কৃতি পরিমণ্ডল রয়েছে এবং আমি ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সাথেও সরাসরিভাবে যুক্ত। খড়গপুরে শ্রী ভবেশ বসু, শ্রী শ্যামলচন্দ্র দে, শ্রী দেবব্রত ভট্টাচার্য এবং ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির ডক্টর পুলক রায়, শ্রী নবীনচন্দ্র বেরা, ওনারা যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করে রেখেছেন আমার জন্য বা আমাদের জন্য, সেখানে আমরা নিয়মিত লেখা চর্চা, নিয়মিত আমরা লিখি, শিখি এবং আমাদের শেখানো হয়, ভাষা ভাঙতে শেখানো হয়। হ্যাঁ, আরেকটা নাম বলতে ভুলে গেলাম, সাংবাদিক নরেশ বেরা, উনিও ভীষণভাবে আমাকে শেখাচ্ছেন। তো আমার এই সেরা হওয়ার কৃতিত্বটা আমি যতটা পেরেছি সামনে এসে, আমার পেছনে কিন্তু এই মানুষগুলোর অবদান অনেকখানি। আমি সশ্রদ্ধ চিত্তে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তারা আমাকে না এইভাবে গাইডলাইন দেখালে, গাইড না করলে আমি এখানে আসতে পারতাম না। খুব ভালো। আচ্ছা একটুখানি পড়বেন? হ্যাঁ, অবশ্যই পড়ব। অনুভব, একটা ছোট গল্প। চিলেকোঠায় এসে দাঁড়িয়েছে সুজন। ছুটি পেলেই চাকরি স্থল থেকে ঘরে আসে, ঘরের টানেই। এখন তার শিকড় ছেঁড়া। মা মারা গেছে কিছুদিন আগে। নিজেদের ঘরটাকে কাকুর কাছে গচ্ছিত রেখে বাড়ি দেবে সে আরো সুদূরে। দুপুরের রোদে মায়ের আঁকড়ে থাকা সংসারের অনুষঙ্গ লেপ আর তোষক দিভানের পেট থেকে বের করে রোদে দিয়েছে। সুজনের মনে হচ্ছে আয়েশ, স্বপ্ন আর উত্তাপে ওরা ফিরিয়ে দিয়েছে মাকে। চিলেকোঠা থেকে উঁকি দিচ্ছে একটা আয়না। মুখ বাড়াতেই দেখলো বাঁ হাত দিয়ে মা গাল টিপে ডান হাতে চুল আঁচড়ে দিচ্ছে, ছেলেবেলার মতো। কোথাও কিছু নেই, তবু একটা বিশ্বাসী অনুভব ছুঁয়ে গেল সুজনকে। বাহ, খুব সুন্দর। এখন তো ইদানিং অনুগল্প লেখা ভীষণ চল হয়েছে, চারিদিকেই অনুগল্প লিখছে সব মানুষ। এটা একটা সুন্দর অনুগল্প। এবারে যে গল্পটি গতবারে সেরা হয়েছিল আমি সেটা পড়ে দিচ্ছি। বিষয় ছিল ফাগুন হাওয়ায়। গল্পের শিরোনাম পোড়া গন্ধ। লিখছেন মিঠু মণ্ডল, খড়গপুর থেকে। পলাশ ফুটলেই বনমালী প্রতিদিন আড়বাসি বাজায় সাঁঝ প্রহরে, আর ফুলমণি সেই বাঁশির সুরে সুর মিলিয়ে ভাসে আহিরি গানে। ফোকনল আর পাতার জালে শুধু ভাত নয়, উথলে ওঠে ভালোবাসার গন্ধ। খাঁচায় থাকা ময়নার বলি, ভাত হলো, খেতে দেগো। আজ ফাগুন হাওয়ায় পোড়া গন্ধ। সময় পেরিয়ে গেছে, দাবি আদায়ের মিটিংয়ে গেছে বনমালী, ফেরেনি। অপূর্ব। তা আপনার সাক্ষাৎকার আমরা এই পর্যন্ত নিলাম। এবারে পরবর্তীকালে আবার কখনো সেরা হলে আবার আসবেন। এবার আপনাকে আমরা কিছুটা সম্বর্ধিত করব। আমি নির্বাচক মণ্ডলীর অন্যতম সদস্য তিস্তা বেজকে আহ্বান করছি, আপনাকে আমাদের উত্তরীয় দিয়ে বরণ করে নেবে এবং সম্মানিত করবে। আপনার মতো লেখিকাকে
সেরা সেরা সম্মাননা দিতে পেরে আমরা শ্রীরামপুর বেতারবাণীর পক্ষ থেকে খুবই গর্বিত, আপ্লুত। শ্রীরামপুর বেতারবাণীকে অজস্র ধন্যবাদ আমাকে এই মান্যতা দেওয়ার জন্য। এবং সামান্য একটি উপহার, এটা আমরা মনে করি কলম হলো আমাদের লেখক লেখিকাদের হাতিয়ার। আপনার হাতে হাতিয়ার তুলে দিলাম, আপনি সময়ের সদ্ব্যবহার করবেন, প্রতিবাদী হলে প্রতিবাদী, না হলে মনের ভাষা দিয়ে সুন্দর করে এগিয়ে চলুন। আপনার জন্য আমাদের আন্তরিক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাহলে আপনাকে আমরা এবারে পেয়ে আমরা নিজেরাই সমৃদ্ধ হলাম, সম্মান আমাদের নিজেদের কাছেও এলো, কারণ আমরা একজন শ্রেষ্ঠ লেখিকার সঙ্গে কথোপকথন করতে পারলাম, তার সাক্ষাৎকার নিলাম। আপনি আরও লিখে যান, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা এইভাবেই শ্রীরামপুর বেতারবাণীকে এই গল্পের দুনিয়ায় একটা অন্য আসনে নিয়ে যেতে পারবো, আপনি যদি থাকেন সঙ্গে। নমস্কার। নমস্কার। আমিও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি শ্রীরামপুর বেতারবাণীর প্রতি আমাকে এই স্বীকৃতিটুকু দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নমস্কার। নমস্কার।